বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্ট থেকে ক্লাস নিচ্ছি। বিজনেস স্ট্যাটিস্টিক্সটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। এই সাবজেক্টটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে এদের আছে সেকেন্ড ইয়ারে, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে থার্ড ইয়ারে। তো এই সাবজেক্ট সবার জন্যই, চারটা ডিপার্টমেন্টের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা অনেকে অনেক ভয় পাও, কারণ এর আগে তোমরা কেউ কখনো করোনি, আবার অনেকে হয়তো বা করেছো ইন্টারমিডিয়েটে, নাহলে এসএসসির আগে কিছু কিছু করেছো কেউ একটু ধারণা আছে, কিন্তু সবাই এতদিনে এই সাবজেক্ট থেকে বিচ্ছিন্ন থাকার কারণে একদম ভুলে গিয়েছো। এই জন্য অনেকে হয়তো বা ভয় পাও এবং ভয় পেয়ে এই সাবজেক্টটা হাতই দাও না, এই সাবজেক্টটা কী করে পাস করবো এই চিন্তা করছো। কিন্তু এই সাবজেক্ট থেকে প্লাস উঠানো কোনো ব্যাপারই না, একদম সবচেয়ে সহজ এই বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট থেকে প্লাস পাওয়া, যদি তোমরা নিয়মিত এবং সুনির্ধারিত নিয়ম অনুযায়ী পড়ো, সাজেশন অনুযায়ী, নির্দিষ্ট একটা গাইডলাইন অনুযায়ী। এলোপাথারিভাবে পড়ে কোনো লাভ নাই। যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে না সেগুলো বারবার প্র্যাকটিস করে কোনো লাভ নেই। যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে এবং যে টাইপের আসতে পারে, যেগুলো ইম্পর্টেন্ট এবং সিলেবাসে যেগুলো আছে আমাদের, এই বিষয়গুলো চিহ্নিত করে নিয়ে তোমরা যদি পড়তে পারো, তাহলে অবশ্যই এই সাবজেক্টটাতে প্লাস পাওয়া সম্ভব। আমার স্টুডেন্ট যারা ছিল এবার সেকেন্ড ইয়ারে রেজাল্ট দিয়েছে, ওদের বেশিরভাগই প্লাস পেয়েছে। যারা প্লাস পায়নি তাদের সামান্য কিছু জন্য ছুটে গেছে, এ পেয়েছে, এ মাইনাস পেয়েছে। তা আমি আশা করছি যারা আমরা ক্লাস নিয়মিত করবে, ইনশাআল্লাহ তারাও সবাই ভালো করবে, প্লাস পাবে ইনশাআল্লাহ। যদি তোমরা ইচ্ছা, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে তুমি প্র্যাকটিস ঠিকমতো চালিয়ে যেতে পারো, তাহলে তোমরা প্লাস পাবে ইনশাআল্লাহ। আর বিবিএ সাবজেক্টে একটা যে কোনো একটা বিষয়, বিবিএতে পড়ে যে কোনো একটা সাবজেক্টে যদি প্লাস পেয়ে দাও, তাহলে অন্য সাবজেক্টকে অনেক টেনে তুলতে পারবে আর কি। কারণ অনেকে দেখা যাচ্ছে এরকম হয় যে পরীক্ষা ভালো দিয়েছে কিন্তু আশানুরূপ রেজাল্ট হচ্ছে না। আবার অনেকে দেখা যাচ্ছে পরীক্ষা খারাপ দিয়েছো কিন্তু যেটাতে আশা করছে যে খারাপ আসবে, কিন্তু ওইটাতেই ভালো চলে আসছে, এরকমও হতে পারে। তো যাই হোক, এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে আশানুরূপ রেজাল্ট করাটা ভাগ্যের ব্যাপার। আশা করলাম, একটা পড়লামও, পরিশ্রমও করলাম, পরীক্ষাও দিয়ে আসলাম ভালো, তারপরে যে আমরা কি বলতে পারবো যে ভালো রেজাল্ট হবেই, এটা বলা যাবে না। যাই হোক, তো আমি যেভাবে বলছি, আমি এটা রেজাল্ট ভালো হওয়া খারাপ হওয়া অনেকটা ভাগ্যের উপরে নির্ভর করে। তবুও আমাদের চেষ্টা করতে দোষ রাখা যাবে না, আমাদের মতো আমরা চেষ্টা করে যাব। তারপর উপরওয়ালার ইচ্ছা, যদি কারো রেজাল্ট খারাপ হয়ে যায় সেটা ভাগ্যে ছিল না, তাই হয়নি। তবে আমি এটুকু বলতে পারি, যারা পরিশ্রম করবে তারা ভালো রেজাল্ট অবশ্যই করবে। দেখো, আজকে বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে করাতে হবে, যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে আমি করাবো, যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে, ওই চ্যাপ্টারগুলো আমি আগে চিহ্নিত করেছি। এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় আমি এই চ্যাপ্টারগুলোই কমপ্লিট করে দিই, এবং এরা আমার স্টুডেন্টগুলো 8টা পার্ট সি এবং পার্ট বি। পার্ট সিতে যে কটা ম্যাথ থাকে, 7টা ম্যাথ থাকে, 7টার মধ্যে সবাই, বেশিরভাগ স্টুডেন্টই 7টা বা 6টা কমন পেয়ে দেয়, হুবহু কমন পেয়ে দেয়। এবং আমি এই সাবজেক্টটা পরীক্ষার আগে সাজেশান দিব, সেই সাজেশান থেকে 100% তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। আমি এ পর্যন্ত যতগুলো সাজেশান দিয়েছি এই বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে, সবাই 100%ই কমন পেয়েছে। আজকে আমি তোমাদেরকে চ্যাপ্টারগুলো সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিচ্ছি, যে চ্যাপ্টারগুলো করতে হবে তোমাদের। ক্লাসিফিকেশান, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডাটা। এটা হচ্ছে আমাদের থিওরি আছে, এর মধ্যে কিছু অঙ্ক আছে। থিওরি প্লাস অঙ্ক মিলেই এটা হচ্ছে আমাদের এই অধ্যায়টা। এখান থেকে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, 3 পার্টেই প্রশ্ন আসে। পার্ট এতে শর্ট প্রশ্ন আসবেই এই অধ্যায় থেকে। পার্ট এতে একটা শর্ট প্রশ্ন থাকবে, 1টা 2টা 3টা, যাই হোক একাধিক শর্ট প্রশ্ন থাকে এই ক্লাসিফিকেশান, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডাটা এই চ্যাপ্টার থেকে। এইখানে আমাদের টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডাটা, তথ্য উপস্থাপন, এই যে তথ্য উপস্থাপনের যে পদ্ধতি, এই পদ্ধতি হচ্ছে আমাদের অঙ্ক। তথ্য উপস্থাপনের বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আমরা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা আমরা এই অধ্যায়টাতেই পাবো। এটা আমাদের পরিসংখ্যানের একদম প্রাথমিক আলোচনা, ক্লাসিফিকেশান, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডাটা এই অধ্যায়টা। আচ্ছা, এখানে পার্ট বিতে গ্রাফ টাইপের কিছু অঙ্ক আছে, গ্রাফ করতে হয়। পার্ট বিতে আমাদের এই গ্রাফ টাইপের কিছু অঙ্ক দেবে। আর পার্ট সিতে এখান থেকে গ্রাফ বড় টাইপের গ্রাফ এবং ওর সাথে আরও কিছু হয়তো বা টুকটাক বিষয় গ্রাফের সম্পর্কিত দিয়ে দিবে।
আর মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পুরা বইয়ের মধ্যে এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন প্রতি বছর পার্ট এ, পার্ট বি, পার্ট সি এখান থেকে 15 মার্কের প্রশ্ন আসবেই, প্রতি বছরই আসে ইনশাআল্লাহ। পার্ট বিতে এখানে একটা ছোটো প্রশ্ন থাকবে, পার্ট সিতে বড় প্রশ্ন থাকবে, একাধিক প্রশ্ন মাঝে মাঝে দেয়, দেখা যায় 2টা প্রশ্ন দিয়ে দিতে পারে এই পার্ট সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে, 2টা প্রশ্ন দেয় মাঝে মাঝে দেয়, দেখি আমি। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা মোটামুটি ধরতে পারি পার্ট এ, পার্ট বি, পার্ট সি মিলে মোট 15 মার্কের প্রশ্ন এখান থেকে হবে। আর মেজার্স অফ ডিসপারশন বিস্তার পরিমাপ, এই বিস্তার পরিমাপ থেকেও আমাদের প্রতি পরীক্ষাতেই প্রশ্ন আসে। বিস্তার পরিমাপ পার্ট বি, পার্ট সি, কোনোবার পার্ট বি হয়তো মিস করতে পারি, কিন্তু পার্ট সি কখনো মিস করে না, পার্ট সিতে প্রশ্ন আসবেই। আর পার্ট এতে 1 মার্কের একটা প্রশ্ন দিয়ে দেয় মেজার্স অফ ডিসপারশন থেকে। আর স্কিউনেস, মোমেন্টস অ্যান্ড কার্টোসিস এখান থেকে পার্ট সিতে মাঝে মাঝে আসে, পার্ট বিতেও আসে, কিন্তু পার্ট বিতেই বেশি আসে এখান থেকে, স্কিউনেস, মোমেন্টস অ্যান্ড কার্টোসিস থেকে পার্ট বিতে। তো মোটামুটি আমরা এখান থেকে 15 বা 14 বা 4-5 এরকম আসতে পারে, তাই মিস করে না, এখান থেকেও অঙ্ক আসে প্রতি বছরই। তো কোরিলেশন অ্যানালাইসিস, রিগ্রেশন অ্যানালাইসিস, কোরিলেশন অ্যানালাইসিস আর রিগ্রেশন অ্যানালাইসিস এই 2টা চ্যাপ্টার মিলে আমাদের 15 মার্কের প্রশ্ন হয়। কোরিলেশন থেকে হয়তো বা পার্ট বিতে দিবে, কোনোবার পার্ট সিতেও দেয়, আবার রিগ্রেশন থেকে হয়তো বা পার্ট সিতে দিবে, আবার এখান থেকে ছোটো একটা প্রশ্ন পার্ট বিতে, মানে পার্ট সি আর বি মিলে, পার্ট সি আর পার্ট বি মিলে এই 2 চ্যাপ্টার মিলে 15 মার্কের প্রশ্ন হবে। পার্ট এ তো প্রশ্ন থাকবে অবশ্যই, কোরিলেশন এবং রিগ্রেশন থেকেও প্রশ্ন থাকে পার্ট এতে। এবার প্রবাবিলিটি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন পার্ট সিতে মাঝে মাঝে মিসিং করে, কিন্তু পার্ট বিতে ছোট্ট একটা অঙ্ক তুলে দেয়, আবার মাঝে মাঝে পার্ট সিতেও দেয় এখান থেকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি এই চ্যাপ্টার থেকে। এবার ইন্ডেক্স নাম্বার, এই চ্যাপ্টারটা একদমই সহজ, যারা ইন্টারমিডিয়েটে পরিসংখ্যান চ্যাপ্টারটা করেছো, পরিসংখ্যান সাবজেক্টটা করেছো, তারা ইন্ডেক্স নাম্বারটা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে, তারা এই ইন্ডেক্স নাম্বারটা করে আসতো, সবারই কম বেশি এই ইন্ডেক্স নাম্বার সম্পর্কে ধারণা আছে। ইন্ডেক্স নাম্বারটা একদমই সহজ, এখান থেকে পার্ট সি এবং পার্ট বি 2টাতেই প্রশ্ন আসে, পার্ট বিতেও আসে, পার্ট সিতেও আসে, মাঝে মাঝে পার্ট বিটা মিস করে, কিন্তু পার্ট সিতে আসি। এবং এই চ্যাপ্টারের অঙ্কটা খুব সহজ, খুব দ্রুত এবং অল্প সময়ে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কটা কমপ্লিট করতে পারবে। তাহলে এখান থেকে মোটামুটি ধরে রাখো 10 অথবা 15। টেস্ট অফ হাইপোথেসিস, এইটা আমাদের পার্ট সিতে মাঝে মাঝে দেয়, অথবা পার্ট সি বাদ দিয়ে শুধু পার্ট বিতেও দিতে পারে, আসতেও পারে নাও পারে, এটা 50-50। ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস, এই টাইম সিরিজ অ্যানালাইসিস এই চ্যাপ্টারটা সবার জন্য না, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এই চ্যাপ্টার নাই, অ্যাকাউন্টিং আর হচ্ছে ফিনান্স ব্যাঙ্কিং এদের সেকেন্ড ইয়ারে আছে, এই সেকেন্ড ইয়ারে এই সাবজেক্টে তাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা আছে, ওই বিজনেস স্ট্যাটিস্টিক্সে ওদের সিলেবাসে টাইম সিরিজ অ্যানালাইসিসটা দেয়নি, এটা বাদ দিয়ে বাকি সব অধ্যায়গুলোই আছে, কিন্তু এটা আছে শুধু থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, এই থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এই টাইম সিরিজ অ্যানালাইসিস এই চ্যাপ্টারটা ওদের জন্য আছে। কিন্তু টাইম সিরিজ অ্যানালাইসিস থেকে প্রতি বছর প্রশ্ন হবেই, এখানে মিনিমাম 15 মার্ক প্রশ্ন হবেই, কোনোবার পার্ট সিতে দেখা যাচ্ছে 2টা প্রশ্ন দিতে পারে, দিয়ে মোটামুটি 20 মার্কের প্রশ্ন হতে পারে, পার্ট সিতেই 2টা দিয়ে দিল, 10-10-20 এরকম প্রশ্ন হতে পারে। এবার আমরা মূল প্রশ্নে যাচ্ছি, আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স সম্পর্কে একটু আলোচনা করলাম, বিজনেস স্ট্যাটিস্টিক্সের যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো সম্পর্কে একটু আলোচনা করলাম। এখন আমরা এই মুহূর্তে এই ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডাটা এই চ্যাপ্টার থেকে কিছু আলোচনা করে প্রাথমিক যে আলোচনাটা আছে সেই আলোচনাটা করে নিয়ে তারপরে আমরা অঙ্কে দেবো। দেখো, ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডাটা, ক্লাসিফিকেশান, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডাটা, আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্লাসিফিকেশান, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডাটা। এখন এই চ্যাপ্টার থেকে প্রাথমিক যে আলোচনাগুলো সেই আলোচনাগুলো আমি করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। আমাদের তথ্যকে, পরিসংখ্যানের মেন কাজটাই হচ্ছে তথ্যকে সহজভাবে উপস্থাপন করা, তথ্যকে সহজভাবে উপস্থাপন করার পদ্ধতির নামই হচ্ছে একটা কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এখন একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে কী উপাদান আসে, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে কোন উপাদানগুলো আসে সবগুলো আমি সিরিয়ালে একবারে এক টেবিলে দেখাচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। প্রথমে দেখলাম আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, প্রথমে আসবে ক্লাস আসবে প্রথমে। ক্লাসটা কি? ক্লাসটা হচ্ছে কোনো একটা ক্লাসে মনে করো 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্টের একটা পরীক্ষা নেওয়া হলো, কেউ 5, কেউ 10, কেউ 15, কেউ 20, 25, 26, 27, 95, 97, 67, 50, 52 বিভিন্ন নাম্বার পেয়েছে।
এর প্রাপ্ত তাদের এই 100 জন স্টুডেন্টের প্রাপ্ত নাম্বারগুলোকে আমরা কী করব, ছোটো ছোটো অংশে ভাগ করে নেব। ছোটো ছোটো অংশ বলতে বোঝাচ্ছি আমি এটা 0 থেকে 10-এর মধ্যে কয়জন আছে, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এই যে আমরা এই ভাগগুলো বললাম, এই ভাগগুলোর মধ্যে কয়জন নাম্বার পেয়েছে সেইগুলো আমরা ভাগ করে দেখাবো। তো এই যে প্রত্যেকটা ভাগ 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এই প্রত্যেকটা ভাগকে বলবো আমরা এক একটা ক্লাস। এই প্রত্যেকটা ভাগকে বলবো এক একটা ক্লাস। তাহলে একটা ক্লাসে একটু খেয়াল করো, একটা ক্লাসে দুইটা সংখ্যা নিয়ে গঠিত হয়েছে, একটা 0 একটা 10, একটা 10 একটা 20। এই যে দুইটা সংখ্যা নিয়ে যে একটা ক্লাস তৈরি হয়েছে, এই প্রথম সংখ্যাটাকে বলবো আমরা নিম্নসীমা বা লোয়ার লিমিট, আর এই পরবর্তী সংখ্যাটাকে বলবো উচ্চ সীমা বা আপার লিমিট। এখন লোয়ার লিমিট আর আপার লিমিট, একটা ক্লাসের নিম্নসীমা আর উচ্চ সীমা, এই দুইটা সংখ্যার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যকেই বলবো আমরা কি ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই ক্লাসটা আমরা তৈরি করতে পারি দুইভাবে, একটা এক্সক্লুসিভ মেথড, একটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। আচ্ছা, আমরা এখন এক্সক্লুসিভ মেথডটা এখানে দেখাচ্ছি। এক্সক্লুসিভ যদি আমাদের অঙ্কে উল্লেখ করে না দেয় তাহলে আমরা কী করবো, সবসময় এক্সক্লুসিভ মেথডটাই দেখাবো। তো এখানে এক্সক্লুসিভ মেথডটাই আমি দেখাচ্ছি 0 থেকে 10। এক্সক্লুসিভ মেথড আর ইনক্লুসিভ মেথড, অন্তর্ভুক্ত পদ্ধতি আর বহির্ভূত পদ্ধতি। অন্তর্ভুক্ত আর বহির্ভূত এই পদ্ধতিটা আমরা বুঝবো কী করে বুঝতে পারবো যে এটা অন্তর্ভুক্ত আর এটা হচ্ছে বহির্ভূত। এক্সক্লুসিভ ইনক্লুসিভের পার্থক্য হচ্ছে এটা, পরপর দুইটা ক্লাসের, প্রথম ক্লাসের উচ্চসীমা আর পরবর্তী ক্লাসের নিম্নসীমা, এই দুইটা সংখ্যা যদি সমান হয় তাহলে এটাকে বলবো আমরা এক্সক্লুসিভ মেথড। আর যদি সমান না হয় তাহলে সেটাকে বলবো আমরা কি ইনক্লুসিভ মেথড। যেমন দেখো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এখানে 0 থেকে 10 পরবর্তী ক্লাসের নিম্নসীমা কত আছে, 10, 10 থেকে 20। তার মানে এখানে উচ্চসীমা আছে 10 আর এখানে নিম্নসীমা আছে কত, 10। এখানে উচ্চসীমা আর এখানকার নিম্নসীমা যেহেতু সমান, তাহলে এটাকে বলবো আমরা কি এক্সক্লুসিভ মেথড। যেহেতু পরপর দুইটা ক্লাসের, প্রথম ক্লাসের উচ্চসীমা আর পরবর্তী ক্লাসের নিম্নসীমা এই দুইটার সংখ্যা সমান, তাহলে এটাকে বলবো আমরা এক্সক্লুসিভ মেথড। আচ্ছা, এক্সক্লুসিভ মেথড পেলাম। আর ইনক্লুসিভ মেথড কেমন হবে, 0 থেকে 9, 10 থেকে 19, না 20 থেকে 29, যখন এরকম হবে তখন সেটাকে বলবো আমরা কি ইনক্লুসিভ মেথড। এখন আপাতত এই মুহূর্তে আমি এক্সক্লুসিভ মেথড দিয়ে বাকি কলামগুলো বুঝিয়ে দিচ্ছি। মিড ভ্যালু মানে কি, মধ্যবিন্দুটা আমরা পাবো কী করে, মধ্যবিন্দু পাওয়ার নিয়ম হচ্ছে একটা ক্লাসের নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করব, নিম্নসীমা উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাকে বলবো আমরা কি মিড ভ্যালু। 0 + 10, তাহলে যোগ করলে কত আসে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 5, তাহলে এই 5টা হচ্ছে আমাদের মিড ভ্যালু। 10 + 20, 10 আর 20 যোগ করলে কত 30, 30কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 15, তাহলে এটা আমাদের কি মিড ভ্যালু। অথবা আমাদের এখানে দেখতে পাচ্ছি ক্লাস ইন্টারভেল কত করে আছে, 0 থেকে 10, 10 আছে, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, প্রত্যেকটার পার্থক্য কত করে দেওয়া আছে 10 করে। সুতরাং একটা মিড ভ্যালু একটা বের করে পরবর্তী মিড ভ্যালুগুলো আমরা পাবো কী করে, 10 10 10 10 করে যোগ করে পরবর্তী মিড ভ্যালুগুলো পেয়ে দেবো। দেখো 5 আর 10 15, 15 আর 10 কত 25, 25 10 35, 35 আর 10 45, 45 আর 10 55, 55 আর 10 আসবে কত 65। আচ্ছা, এটা পেলাম। এবার দেখো টালি পাবো কী করে, টালিটা হচ্ছে আমরা এখানে কাল্পনিক একটা ধরে নিয়েছি জাস্ট বোঝানোর স্বার্থে। আমরা অঙ্কে গেলে আমরা টালিটা কীভাবে আসছে ওটা পরিষ্কার বুঝে যাবো। এখন আপাতত আমি ধরে নিয়েছি যে 0 থেকে 10 মোট সংখ্যা আছে, মোট তথ্য আছে কয়টা, 2টা, তাই 2টা দাগ দিলাম। 10 থেকে 20 4টা আছে, তাই 4টা দাগ দিয়েছি। 20 থেকে 30 8টা আছে, তাই 8টা দাগ দিয়েছিলাম। 1টা 2টা 3টা 4টা, পঞ্চম দাগটা এরকম ক্রস দিয়েছি, বাম থেকে ডান দিকে এরকম ক্রস চিহ্ন দিলাম। তারপরে 6 7 8, এই 8টা। এখানে ধরেছি কয়টা, এখানে আমরা ধরেছি মোট 12টা আছে, 12টা দাগ দিলাম। তারপরে এখানে আছে 7টা, এখানে আছে 5টা, এখানে আছে 2টা। এবার ফ্রিকোয়েন্সিটা কি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে গণসংখ্যা। আমরা টালিকে যখন সংখ্যায় প্রকাশ করব তখন সেটাকে বলবো কি গণসংখ্যা। তাহলে এখানে 2টা ছিল ফ্রিকোয়েন্সি 2, এখানে 4টা ছিল ফ্রিকোয়েন্সি 4, তাহলে এখানে 5টা 3 8টা, 8টা ছিল তাই ফ্রিকোয়েন্সি 8, এখানে 12, এখানে 7, এখানে 5, এখানে 2, যাই ফ্রিকোয়েন্সি পেলাম। এবার কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা পাবো কী করে, কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে যে গণসংখ্যাটা আমরা বের করলাম একটু আগে বা ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিগুলো যোগ করে যে গণসংখ্যা পাবো সেটাকে বলবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা। এটা আমরা করতে পারি দুই রকমভাবে, একটা লেস দেন, একটা হচ্ছে মোর দেন।
লেস দেনটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে যাবে, আর মোর দেনটা হচ্ছে নিচ থেকে উপর দিকে যাবে। তাহলে লেস দেনটা কি, উপর থেকে যোগ করতে করতে নিচের দিকে যাবো, আর মোর দেনটা নিচ থেকে যোগ করতে করতে উপর দিকে যাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথমে 2 আছে, 2 নিলাম, 2 আর 4 6, 6 আর 8 14, 14 আর 12 26, 26 আর 7 33, তারপরে 33 প্লাস 5 এখান থেকে আসবে কত 38, 38 প্লাস 2 40। একই রকমভাবে আমরা এখানেও প্রথমে 2, 5 আর 2 7, 7 7 14, 14 12 26, 26 আর 8 কত 34, 34 আর 4 38, 38 আর 2 40। তাহলে নিচ থেকে যোগ করতে করতে উপর দিয়ে গেলে আমরা পাবো কি মোর দেন, আর উপর থেকে যোগ করতে করতে নিচের দিকে আসলে এটাকে বলবো আমরা লেস দেন। কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি পেলাম। এবার ফ্রিকোয়েন্সি ডেনসিটি বা গণসংখ্যা ঘনত্ব। গণসংখ্যা ঘনত্ব F/C, এটা এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, FD মানে ফ্রিকোয়েন্সি ডেনসিটি বা গণসংখ্যা ঘনত্ব। কোনো একটা ক্লাসের ফ্রিকোয়েন্সিকে ওই ক্লাসের ক্লাস ইন্টারভেল দিয়ে ভাগ করলে যেটা আসে সেটাকে বলবো আমরা কি ফ্রিকোয়েন্সি ডেনসিটি বা গণসংখ্যা ঘনত্ব। ফ্রিকোয়েন্সি ডেনসিটি বা গণসংখ্যা ঘনত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 10 ক্লাস ইন্টারভেল কত দেওয়া আছে 10, তাহলে 10 দিয়ে ভাগ করবো। ফ্রিকোয়েন্সি কত আছে এখানে 2, তাহলে 2কে ভাগ করবো আমরা 10 দিয়ে, 2/10। তারপরে এখানে 10 থেকে 20 ক্লাস ইন্টারভেল কত, পার্থক্য কত 10, 10 দিয়ে ভাগ করবো। ফ্রিকোয়েন্সি কত 4, তাহলে 4কে ভাগ করবো 10 দিয়ে, 4/10, 8/10, 12/10, 7/10, 5/10, 2/10। এটাকে বলবো আমরা কি ফ্রিকোয়েন্সি ডেনসিটি বা গণসংখ্যা ঘনত্ব। কোনো একটা ক্লাসের ফ্রিকোয়েন্সিকে ওই ক্লাসের ক্লাস ইন্টারভেল দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডেনসিটি বা গণসংখ্যা ঘনত্ব। এবার দেখো রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা আপেক্ষিক গণসংখ্যা। টোটাল ফ্রিকোয়েন্সি আমরা একটু আগে সবগুলো ফ্রিকোয়েন্সির যোগফল করে যেটা পাচ্ছি এটাকে বলবো আমরা কি টোটাল ফ্রিকোয়েন্সি। এদের টোটাল ফ্রিকোয়েন্সি যেটা পেলাম এই টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে ভাগ করলে যেটা আসবে সেটাকে বলবো আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা আপেক্ষিক গণসংখ্যা। তাহলে এখানে এই ফ্রিকোয়েন্সি ছিল কত এখানে 2, তাহলে 2কে ভাগ করবো 40 দিয়ে, 2/40, এই যে 2/40, 4/40, 8/40, 12/40, 7/40, 5/40 আর 2/40। এটা হচ্ছে আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা আপেক্ষিক গণসংখ্যা। তারপরে পাচ্ছি কি পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি। পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি এটার সূত্র হচ্ছে বা গণসংখ্যার শতকরা অবস্থা, এটা বের করার সূত্র হচ্ছে F/N/100। কোনো একটা ক্লাসের ফ্রিকোয়েন্সিকে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ এবং 100 দিয়ে গুণ করলে যেটা আসবে এটাকে বলবো আমরা পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যার শতকরা অবস্থা। তো এখানে আমরা একটু আগে ফ্রিকোয়েন্সিকে টোটাল ফ্রিকোয়েন্সিতে ভাগ করাই আছে, নির্ণয় করাই আছে, তার মানে কি রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা বের করেছি। শুধুমাত্র রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কি পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি। 2/40 × 100, তাহলে 4/40 × 100, 8/40 × 100, 12/40 × 100 আর 7/40 × 100। এরকম করে আমরা প্রত্যেকটা নির্ণয় করব কত আসলো পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি। আমি তোমাদেরকে বোঝানোর জন্য প্রত্যেকটা ক্যালকুলেশন না করে শুধুমাত্র বোঝানোর জন্য 2/40, 4/40, এখানে 2/40 × 100 আমরা যখন অঙ্ক করব তখন 2/40 × 100 করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা আমরা এখানে লিখব। কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য এখন আপাতত সম্পূর্ণ মানটা উঠিয়ে দেখাচ্ছি যে এইভাবে নির্ণয় করতে হয় এটা। আচ্ছা, এটা হলো আমাদের কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে কী কী উপাদান আসে আমরা প্রত্যেকটা উপাদান আলোচনা করলাম। এখন ওই যে এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ, এক্সক্লুসিভ থেকে আমরা কিছু কথা বলছি। সেটা হচ্ছে এর আগে আমরা এক্সক্লুসিভটা দেখিয়েছি 50 থেকে 60, 60 থেকে 70। ওইটাকে আমরা যদি ইনক্লুসিভ আকারে দেখাই 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 যেটা ছিল আর কি, ওইটাকে আমরা এখন কী করছি ইনক্লুসিভ আকারে দেখাচ্ছি। তো ইনক্লুসিভ আকারে যদি দেখাই তাহলে এরকম আসবে 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49। এখানে দেখতে পাচ্ছি এখানকার উচ্চসীমা আর পরবর্তী ক্লাসের নিম্নসীমা এই দুইটার সঙ্গে কি সমান না। আবার 19 এটা 20, 29 30, 39 40, এই যে সমান না, এক করে পার্থক্য। তাহলে এটাকে বলবো আমরা ইনক্লুসিভ মেথড। এখন ইনক্লুসিভ মেথড যখন দেওয়া থাকবে এখন তখন কী করবো আমরা ইনক্লুসিভ মেথডটাকে রিয়েল ক্লাস আকারে বের করে নেব। রিয়েল ক্লাসটা বের করার নিয়ম কি, একটা ক্লাসের উচ্চসীমা আর পরবর্তী ক্লাসের নিম্নসীমা এর পার্থক্য কত 1, এটা 9 আর এটা 10। প্রথম ক্লাসের উচ্চসীমা পরবর্তী ক্লাসের নিম্নসীমা এই দুইটা সংখ্যার পার্থক্য কত দেওয়া আছে 1। আচ্ছা, পার্থক্য দেওয়া আছে 1, এই পার্থক্যকে আমরা কী করবো 2 দিয়ে ভাগ করব। পার্থক্যকে 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে 0.5। এখন এই 0.5 প্রত্যেকটা ক্লাসের নিম্নসীমা থেকে বাদ দিব আর উচ্চসীমার সাথে যোগ করব। তাহলে 0.5 0 থেকে বাদ দিলে আসবে -0.5,
আর 9 সাথে যোগ করলে আসবে 9.5। এখানে 10 থেকে বাদ দিলে আসবে 9.5, আর 19-এর সাথে যোগ করলে আসবে 19.5। আচ্ছা, এবার এখান থেকে 20 থেকে বাদ 29-এর সাথে যোগ, 30 থেকে বাদ 39-এর সাথে যোগ, 40 থেকে বাদ দিব 49-এর সাথে যোগ করব, 50 থেকে বাদ 59-এর সাথে যোগ, 60 থেকে বাদ 59-এর সাথে যোগ করব। এভাবে 0.5 যোগ বিয়োগ করে যে মানটা পাচ্ছি এটাকে বলবো আমরা রিয়েল ক্লাস বা প্রকৃত শ্রেণী সীমা। এখন ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, এটা আমরা বের করবো কী করে? এটা বের করার সূত্র হচ্ছে এটা, ক্লাস ইন্টারভেল সমান রেঞ্জ ডিভাইডেড বাই 1+3.322 log n। এটা হচ্ছে এইচজি স্ট্রাগেস রুল। এই রুল অনুযায়ী আমরা ক্লাস ইন্টারভেল বের করে থাকি। আচ্ছা, আমরা ক্লাস ইন্টারভেল বের করার যতগুলো জায়গা পাবো সবগুলো জায়গাতে আমরা কী করবো, এইভাবে নির্ণয় করবো, এই সূত্রের মাধ্যমে ক্লাস ইন্টারভেলটা বের করবো। ক্লাস ইন্টারভেল সমান লিখতে পারবো রেঞ্জ ডিভাইডেড বাই 1+3.322 log n। এখন রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটো, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটোর মধ্যে যে পার্থক্য, এটাকে বলবো আমরা রেঞ্জ। আর এনটা কি? এনটা হচ্ছে তথ্যের সংখ্যা। যে কটা তথ্য থাকবে সেই তথ্যের সংখ্যাকে আমরা কী করবো, এন দিয়ে প্রকাশ করবো। আর রেঞ্জের পরিমাণে যে বললাম এখানে হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, সবচেয়ে বড় মান আর সবচেয়ে ছোটো মানের পার্থক্যটা হচ্ছে আমাদের কি রেঞ্জ। এই ছিল আমাদের মোটামুটি প্রাথমিক আলোচনা। আমাদের এই আলোচনা থেকে মোটামুটি ফ্রিকোয়েন্সি টেবিল পর্যন্ত সবগুলোই করতে পারবো এই আলোচনা থেকে। এটা যদি বুঝে থাকো তাহলে মোটামুটি আমরা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি প্রথমে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো করতে পারবো। এরপরে আমরা পরবর্তী ক্লাসে গ্রাফের অঙ্ক কীভাবে করতে হবে, কোন গ্রাফ কীভাবে করতে হবে, কোন গ্রাফে কী কী আসবে, এই সবগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আরও ভালো করে সুন্দর করে বুঝিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে সবাই ভালো থাকো। আমার ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিও বেশি বেশি। আর কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে আমার ক্লাসটাতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।